প্রযুক্তির দুনিয়ায় যখন আমরা স্মার্টফোন ও ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না, ঠিক তখনও কিছু মানুষ বাস করে হাজার বছর আগের মতোই, যারা আধুনিক সভ্যতার কোলাহল থেকে বহু দূরে প্রকৃতির কোলে নিজেদের হাজার বছরের পুরনো জীবনধারা টিকিয়ে রেখেছে। তারা হলো হাজ্জা উপজাতি, যাদেরকে অনেকেই মানব জাতির আদিম শিকড় বলে থাকেন। তানজানিয়ার লেক ইয়াসি অববাহিকার গভীর অরণ্যে এদের বসবাস। এরা এখনও শিকার আর সংগ্রহ করে টিকে আছে। এদের জীবনধারা আজও প্রাগৈতিহাসিক। চলুন এদের বিস্ময়কর পৃথিবীতে প্রবেশ করি, যেখানে সময় যেন থমকে আছে সভ্যতার শুরুর দিনগুলোতে। হাজ্জারা হলো তানজানিয়ার একটি আদিবাসী জনগোষ্ঠী, যাদেরকে হাজ্জাবে নামেও ডাকা হয়। তারা তানজানিয়ার লেক ইয়াসি নামের একটি শুকনো লবণাক্ত হ্রদের আশপাশে বসবাস করে। এই অঞ্চলটি আফ্রিকার বিখ্যাত গ্রেট রিফট ভ্যালির অংশ। এই ভৌগোলিক অবস্থান হাজ্জা জনগোষ্ঠীকে বহু প্রজন্ম ধরে শিকার ও ফলমূল সংগ্রহ করে টিকে থাকার উপযুক্ত পরিবেশ দিয়েছে। এখানে বন, পাহাড় আর ঝোপঝাড় ঘেরা এলাকা তাদের আশ্রয় ও খাদ্যের উৎস। হাজ্জারা কোনো স্থায়ী বসতি তৈরি করে না। তারা 20 থেকে 30 জনের ছোট ছোট দলে বা ক্যাম্পে ঘুরে বেড়ায়। খাবারের খোঁজে তারা প্রায়শই নিজেদের বাসস্থান পরিবর্তন করে। হাজ্জা উপজাতিদের বাসস্থান বলতে গাছের ডাল, লতাপাতা আর খড় দিয়ে তৈরি অস্থায়ী কুড়েঘর বা কখনো গুহা। তাদের ঘরগুলো সাধারণত বৃত্তাকার বা ডিম্বাকৃতির হয়ে থাকে এবং এগুলো অস্থায়ী প্রকৃতির হয়। এই জীবনধারা তাদের হাজার বছর ধরে চলে আসা পূর্বপুরুষদের জীবনযাত্রারই প্রতিচ্ছবি। তারা ঘর তৈরির জন্য মূল কাঠামো হিসেবে ব্যবহার করে গাছের ডাল। এগুলো চারিপাশে মাটিতে পুঁতে দিয়ে খাঁচার মতো তৈরি করে। গাছের ছাল দিয়ে তারা ডালগুলোকে শক্ত করে বাঁধে। এরপর নিচের দিকে লতাপাতা বা জংলি অ্যালোভেরা গাছ দিয়ে চারিপাশে ঘিরে দেয় এবং উপরের অংশ ঘাস বা খড় দিয়ে ঢেকে দেয়। এভাবেই তারা অল্প সময়ের মধ্যে একটি নতুন বাড়ি তৈরি করে। তারা গাছের কাছাকাছি এই ঘরগুলো তৈরি করে, যা তাদের শিকার এবং ফলমূল সংগ্রহের জন্য সুবিধা করে দেয়। তাদের ঘরগুলো সহজেই তৈরি করা যায় এবং প্রয়োজন অনুযায়ী সরিয়েও নেওয়া যায়। আনুমানিক 1200 সদস্যের এই গোষ্ঠী মানব জাতির সবচেয়ে পুরাতন সমাজগুলোর একটি। গবেষকরা বলেন তারা প্রায় 50,000 বছর আগের শিকার সংগ্রহ জীবনের ধারক। হাজ্জাদের জীবন ধারণের প্রধান একমাত্র পদ্ধতি হলো শিকারী সংগ্রহক জীবনধারা। তাদের পুরো অস্তিত্বই নির্ভর করে প্রকৃতির ওপর। হাজ্জা পুরুষরা সাধারণত পশু পাখি শিকার করে। শিকার করার সময় তারা তাদের পোষা কুকুরগুলোকে সাথে করে নিয়ে যায়। এতে তাদের শিকার ধরতে সহজ হয়। বনে থাকা প্রায় প্রত্যেক পশু পাখি তারা শিকার করে। তাদের হাত থেকে কোনো পশু পাখি বাদ যায় না। এমনকি তারা বনে থাকা বিষাক্ত সাপও শিকার করে। তারা হাতে তৈরি ধনুক এবং তীর ব্যবহার করে। শিকারের জন্য তীর সোজা থাকা খুবই জরুরি। তারা বাঁকা তীরকে দাঁত দিয়ে কামড়িয়ে সোজা করে এবং আগুনে সেকে তা শক্ত করে। তীর ছোড়ার পর যেন এদিক সেদিক চলে না যায়, এজন্য তারা তীরের গোড়ায় পাখির পাখনা ব্যবহার করে। পাখির পাখনা ব্যবহার করার ফলে কোনটা কার তীর তা সহজে নির্ণয় করতে পারে। তারা প্রত্যেকেই নিজেদের তীর নিজেরা তৈরি করে। কখনো কখনো তারা বড় প্রাণী শিকার করার জন্য বিষাক্ত তীর ব্যবহার করে। এই বিষ ডেজার্ট রোজ নামক এক প্রকার গাছ থেকে তৈরি হয়। এই গাছের ডাল ছোট ছোট করে কেটে পানিতে সিদ্ধ করে। পানি যখন গাঢ় হয় তখন ডালগুলো পানি থেকে ফেলে দেয়। এই পানি আবার জাল দিতে থাকে এবং নাড়তে থাকে। এক পর্যায়ে পানি শুকিয়ে আঠা তৈরি করে। সেই আঠা তীরের আগায় লাগিয়ে দেয়। হরিণ, সজারু, বুনো শূকর, জেব্রা এমনকি বাবুনও তাদের শিকারের তালিকায় থাকে। বড় বড় গাছে উঠে মৌচাক থেকে সরাসরি মধু সংগ্রহ করতেও পারদর্শী। মধু সংগ্রহ করার সময় তারা অনেক মৌমাছির কামড় খায়। একটা মজার ব্যাপার হলো এতে তাদের হালকা ব্যথা অনুভূত হয়, কিন্তু তাদের গা কখনো ফুলে যায় না। তারা নীরবে শিকারের কাছে পৌঁছাতে ও ফাঁদ পাততে সিদ্ধহস্ত। একটি সফল শিকার মানেই পুরো দলের জন্য এক বেলার খাবার। অন্যদিকে মহিলারা প্রধানত ফল, কন্দ, বেরি এবং মধু সংগ্রহ করে। মাটির নিচের কন্দ তাদের খাদ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, বিশেষত শুষ্ক মৌসুমে। বাওবাব ফল তাদের অন্যতম প্রিয় ও পুষ্টিকর খাদ্য। আর মধু তাদের কাছে সোনার চেয়েও মূল্যবান। তারা দক্ষতার সাথে মৌচাক থেকে মধু সংগ্রহ করে, কখনো ধোঁয়া ব্যবহার করে মৌমাছি তাড়ায়। এই শিকার ও সংগ্রহের কাজই তাদের বেঁচে থাকার চাবিকাঠি।
হাজজা উপজাতির একটি অত্যন্ত আকর্ষণীয় দিক হলো তাদের ভাষা। তারা যেসব ভাষায় কথা বলে তা হলো ক্লিক শব্দ ভিত্তিক, যা মুখের ভেতর জিভ দিয়ে তৈরি হয়। এই ভাষাগত বৈশিষ্ট্য তাদের ভাষাকে আরও প্রাচীন করে তোলে। তাদের এই ভাষা অত্যন্ত বিরল এবং পৃথিবীর অন্যান্য ভাষা থেকে আলাদা। হাজজা সমাজের কাঠামো খুবই সরল এবং সমতাবাদী। তাদের কোনো নির্দিষ্ট প্রধান রাজা বা শাসক নেই, এখানে সবাই সমান। সিদ্ধান্তগুলো সাধারণত সকলে মিলে নেওয়া হয়। নারী পুরুষের মধ্যে তুলনামূলকভাবে বেশি সমতা দেখা যায়। খাদ্য, বসবাস সবকিছু ভাগাভাগি করে নেয়। কোনো ধরনের শ্রেণীবিন্যাস বা পদমর্যাদা তাদের সমাজে নেই, যা আদিম মানব সমাজের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। হাজার হাজার বছর ধরে মানুষের আগুন জ্বালানোর প্রধান কৌশল ছিল ঘর্ষণ পদ্ধতি। এই আদিম এবং কার্যকর পদ্ধতিতে দুটি কাঠের টুকরোকে দ্রুত ঘষে তাপ উৎপন্ন করা হয়, যা দিয়ে সহজে আগুন জ্বালানো সম্ভব। হাজজা উপজাতিরা আজও এই প্রাচীন কৌশলটি ব্যবহার করে। তারা এই পদ্ধতিতে আগুন জ্বালাতে কয়েকটি ধাপ অনুসরণ করে। প্রথমে শুকনো কাঠ, ঘাস, খড় বা গাছের ছাল সংগ্রহ করে। এই পদার্থগুলো যত শুকনো হবে আগুন তত দ্রুত চলবে। একটি শক্ত শুকনো কাঠের টুকরোর ওপর আরেকটি শুকনো কাঠ রেখে দু হাতের তালু দিয়ে দ্রুত ঘষতে থাকে। এই ঘর্ষণের ফলে কাঠ উত্তপ্ত হতে শুরু করে। ক্রমাগত এবং দ্রুত ঘর্ষণের ফলে কাঠ থেকে তাপ ও গুঁড়ো সৃষ্টি হয়। এই তাপ ধীরে ধীরে বাড়তে থাকে এবং এক পর্যায়ে তা ক্ষুদ্র স্ফুলিঙ্গে পরিণত হয়। ঘর্ষণের ফলে উৎপন্ন এই স্ফুলিঙ্গগুলো শুকনো ঘাস বা খড়ের উপর রাখে। স্ফুলিঙ্গগুলো এই শুকনো পদার্থকে দ্রুত জ্বালিয়ে দেয় এবং এভাবেই হাজজা উপজাতিরা আগুন তৈরি করে। এই আগুন তারা খাবার রান্নার জন্য, শীতকালে তাপ পোহানোর জন্য এবং বন্যপ্রাণীর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য ব্যবহার করে। অনেকেই হাজজা উপজাতিকে মানব জাতির আদিম শিকড় বলে থাকেন। এর কারণ কি? কারণ হলো তারা আধুনিক মানুষের পূর্বপুরুষদের জীবনযাত্রার সাথে সবচেয়ে বেশি সাদৃশ্যপূর্ণ জীবনযাপন করে চলেছে। যখন আমরা সবাই কৃষিকাজ, পশুপালন বা শিল্প বিপ্লবের মধ্যে জীবনধারা বদলে ফেলেছি, তখন হাজজারা আজও সেই আদিম শিকারী সংগ্রাহক জীবনধারাকে পুরোপুরিভাবে আঁকড়ে ধরে আছে। তাদের যাযাবর জীবন, সমতাবাদী সামাজিক কাঠামো এবং প্রকৃতির ওপর সম্পূর্ণ নির্ভরতা আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতা ঠিক এভাবেই শুরু হয়েছিল। তারা যেন জীবন্ত ইতিহাস, যা আমাদের দেখিয়ে দেয় হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষেরা কিভাবে জীবনযাপন করতেন। দুঃখজনক হলেও সত্য, হাজজাদের এই প্রাচীন জীবনধারা বর্তমানে হুমকির মুখে। কৃষি জমি এবং পশুপালকদের সংখ্যা বৃদ্ধির কারণে তাদের চারণভূমি প্রতিনিয়ত সংকুচিত হচ্ছে। সরকারের তরফ থেকে কখনো কখনো তারা উচ্ছেদের শিকার হয়। বাইরের বিশ্বের সংস্পর্শে আসার ফলে তাদের সংস্কৃতিতে পরিবর্তন আসছে। কিছু হাজজা এখন ধীরে ধীরে আধুনিক সমাজের সাথে খাপ খাইয়ে নিচ্ছে। কেউ কেউ পর্যটন বা গবেষণার কাজে যুক্ত হচ্ছে। এই পরিবর্তনগুলো তাদের ঐতিহ্যবাহী জীবনযাত্রাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এই আদিম সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এখন একটি বড় চ্যালেঞ্জ। হাজজা উপজাতি কেবল একটি আদিবাসী জনগোষ্ঠী নয়, তারা মানব ইতিহাসের এক জীবন্ত দলিল। তাদের জীবন আমাদের দেখিয়ে দেয় কিভাবে প্রকৃতি এবং মানুষের মধ্যে এক গভীর সংযোগ থাকতে পারে, কিভাবে প্রকৃতির সঙ্গে মিলেমিশে শান্তিতে বসবাস করা যায়। আমরা যখন প্রযুক্তির জটিলতায় হারিয়ে যাচ্ছি, তখন তারা আজও টিকে আছে প্রকৃতির সন্তান হয়ে। তাদের সরলতা, প্রকৃতির প্রতি সম্মান এবং সমষ্টিগত জীবনযাপন আমাদের আধুনিক সমাজকে অনেক কিছু শেখাতে পারে। সহজতা, সমতা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা। আজকের এই ভিডিওতে আমরা হাজজাদের একটি সংক্ষিপ্ত ঝলক দেখলাম। তাদের জীবনধারা আমাদের মনে করিয়ে দেয় সভ্যতার ভিড়েও কিছু মানুষ তাদের শিকড়কে ধরে আছে। আসুন আমরা এই প্রাচীন সংস্কৃতিকে সম্মান জানাই এবং তাদের সুরক্ষায় সচেতন হই।